for you because of your role there as the DM Unapati. আর তুমি এখানে এসে তোমার মেরুদণ্ড বিক্রি করতে শুরু করলে তুমি পারবে না। এবং ধনপুর এবং বর্ষনগরের সেই উপনির্বাচন দেখেছেন কি হয়েছে। পোলিংয়ের দিন দলে দলে গিয়ে ব্যালট এই ইভিএম টিপছে, সব ছবি কোনো একটা কর্নার থেকে কোনো একটা ইয়ে থেকে এই ছবিগুলো বেরিয়েছে। শ্রী বিশাল কুমার সাহেব আজকে রিটার্নিং অফিসার, সেদিন 5 জনের বেশি যেতে পারে না নমিনেশনে, 30 জনের উপরে বিজেপির নেতা কর্মীরা গেছে। তার সাথে হলো 2 মুখ্যমন্ত্রীর সমস্ত সিকিউরিটিকে ঢুকেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীরা ডিএমের চেম্বারের ভেতরেও নিরাপদ বোধ করেন না। ঝাটকাটা আমরা দিয়েছি ইলেকশন কমিশনকে। আমি এই ডিএমকে আরওকে সরাতে বলিনি, কিন্তু বলেছি whether this RO would be in a position to conduct a fair play। এবং এই ক্ষেত্রে আমি বলছি যে কথাটা বললাম, এই যে কেবল চ্যানেল, এখনো কয়েকটা কেবল চ্যানেলের কানেকশন দেওয়া হয়নি। আরওর কাছে যখন গেছেন, ডিএম এর কাছে বলছেন না চাপ আছে, দেওয়া যাবে না। আরে হাউ ক্যান অ্যান অফিসার সে লাইক দিস? চাপ আছে, তুমি কালেক্টর, প্রাইম মিনিস্টারের অফিসের সামনে, রাষ্ট্রপতির অফিসের সামনে, মুখ্যমন্ত্রীর অফিস বা সেক্রেটারিয়েটের সামনে, ডিএম অফিসের সামনে, এসডিএম অফিসের সামনে এবং বিচারালয়ের সামনে জাতীয় পতাকা উড়ে। বিকজ the office of the collector is not just an office, it is an institution. ডক্টর বিশাল কুমার যখন ওই পদে থাকেন না, বাইরে যান, তিনি ব্যক্তি, বাট while you are holding the chair, sitting on the chair, you are custodian of a institution. তিনি বলে দিচ্ছেন কোনো কোনো চ্যানেলকে যে না এসে তো আপ বলিয়ে लेकिन आपका पर से कुछ चाप है। বলব শুধু বিশাল কুমার কেন, যে সমস্ত আইএস বা টিসিএস টিপিএস অফিসার যদি তারা তাদের মেরুদণ্ড বিক্রি করে ফেলেন এভাবে, তাহলে গণতন্ত্র থাকবে না, সংবিধান থাকবে না। কাজেই আজকে যে উল্টো রথে এই ওয়ারঘাটে সেখানে কিছু যে কি বলে অর্বাচীন কিছু লোকের যারা যারা সবখানে নিজেদের জাহির করতে চায়, তার মধ্যে শাসক দলের এই তৎকালীন সময়কার বা এখনো খুব উঁচু পদে আছেন তারাই ছিলেন। সব মিলিয়ে বোধ হয় 10 জন লোক ইতিমধ্যে মানে এখন অব্দি মারা গেছে, আরো কয়েকজন চিরতরে পঙ্গ হয়েছে। আমরা বিরোধী দলগুলোর তরফ থেকে এই বিধানসভার 2টি অধিবেশনে, 3য় অধিবেশন এবং 4র্থ অধিবেশনে আমরা প্রশ্ন তুলেছি 0 আওয়ারে। মুখ্যমন্ত্রী বলেছেন হ্যাঁ আমি তদন্ত করাচ্ছি। তারপরে অধিবেশনে বললেন যে না, যে তদন্ত রিপোর্ট এসছে আমি সন্তুষ্ট না। অর্থাৎ যে তদন্ত রিপোর্ট পাঠিয়েছে সেখানকার পুলিশ, যাদের দুর্বলতার কারণে এইভাবে নিয়ম বহির্ভূতভাবে এই রথ বানিয়ে এই সর্বনাশটা করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে না আমি আবার তদন্ত করাবো, কিন্তু তদন্ত রিপোর্ট এই গেল অধিবেশনও মুখ্যমন্ত্রী বলতে পারলেন না। কিন্তু দেখলাম সেই রথটাকে থানার সামনে দাঁড় করানো, এটাকে নাকি কেজির দরে বিক্রি করছে। তার মানে এটা কি? হোয়াট ইজ হ্যাপেনিং? সমস্ত এভিডেন্সকে তুলিস্সাৎ করে দিয়ে যে সমস্ত কুশীলকদের নেতৃত্বে তাদের নির্দেশে পুলিশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এইভাবে মানুষকে খুন করা হয়েছে, তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা। কাজেই আপনাদের মাধ্যমে কথা বলতে চাই, রাজ্যের আরক্ষা দপ্তরের প্রধান তার দৃষ্টি আকর্ষণ করব, প্লিজ ইমিডিয়েটলি
এই যে রথ এটাকে যে ভাঙা হচ্ছে, এটাকে যে কেজি দরে বিক্রি করা হচ্ছে, এটা যেন স্টপ করে এবং তার সুষ্ঠু তদন্ত চার্জশিট না দেওয়া অবধি এটা না করে, এটা আরেকটা দিবালোকে অপরাধীদের বাঁচিয়ে দেওয়ার একটা চেষ্টা এই ঘটনা হচ্ছে। থার্ড আরেকটা বলবো, এটা আপনাদের সাথে সম্পর্কিত। এই যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী, প্রতিদিন উল্টা পাল্টা সমস্ত কথাগুলি বলছেন, ত্রিপুরার মিডিয়া জগৎকে এই ভদ্রলোক তার একজন সাথীকে ওই বিহারনাপুর থেকে যেন ধরে নিয়ে এসে তাকে ওএসডি বসিয়ে সম্পূর্ণভাবে প্রায় পায়ে খেলেছেন। এইভাবে সম্পাদকীয় লিখতে হবে, এইভাবে খবর করতে হবে, এইভাবে ছবি দেখাতে হবে, সরকারের বিরুদ্ধে কিছু লিখলে পরে পরদিন তার এই কেবল চ্যানেলের কানেকশন কেটে দিতে হবে। অনেকগুলো চ্যানেলের আপনাদের বন্ধ করে দিয়েছে। যাই হোক, এটা একটু একটু রেস্টোর হচ্ছে, কিন্তু এখন সরকার এই কেবল চ্যানেল ইত্যাদি নতুন আইন করেছে। যারা নিয়ম কানুন মেনে সমস্ত লাইসেন্স টাইসেন্স ঠিকঠাক করে সেরকম ফি দিয়ে যারা কানেকশন চাইবে, যারা এই সার্ভিস প্রোভাইডার, কি নাম জানি এখন হয়েছে সার্ভিস প্রোভাইডার, ঠিক নামগুলি খুব বিখ্যাতের নাম, হাতওয়ে নাকি কি জানি, হাতওয়ে আর কি জানি আছে। তো যারা লাইসেন্স আছে, ফি জমা দেবে, সেরকম পরিকাঠামো কন্ডিশন ফুলফিল করবে, সবাই কানেকশন দেবে। এবং ঘটনাচক্রে যিনি রিটার্নিং অফিসার, আমি ডক্টর বিশাল কুমার সাহেব, আমি একটা সময় তার মানে প্রবল গুণগ্রাহী ছিলাম। গত বিধানসভার পরেই একজন মন্ত্রীর নেতৃত্বে সেখানে বিরোধী দলের সমর্থকদের উপরে গ্রাম চুক্তি, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার শুরু হয়েছিল। এই বিশাল কুমার তিনি রাত্রিবেলায় ছুটে এসে সে গ্রামকে বাঁচিয়েছেন, সংখ্যালঘু গ্রাম। প্রায় 1 মাস ধরে সেখানে সিআরপিএফ ক্যাম্প বসিয়ে এই শাসক দলের সমাজ বিরোধীদের সেখানে আর কোনো ক্ষতি করতে দেয়নি, অথবা মেসাকার হয়ে যাবে। আমি সরেজগনে ঘুরে এসে সেখানকার পাবলিকরা বললেন যে না, আমাদের ডিএম সাহেবের জন্য আমাদের ঘরবাড়ি রক্ষা হয়েছে, প্রাণে বেঁচেছি। পাবলিকলি দেশের কাছে আমি ডক্টর বিশাল কুমার সম্পর্কে প্রশংসা করছি যে না, এরকম আইএস অফিসার দরকার। এরাই আমাদের ভবিষ্যৎ, যারা সংবিধানকে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখবে। তিনি বদলি হয়ে আসলেন সিপাহী জেলাতে। এখানে এসে তার মেরুদণ্ড সবটা বিক্রি করে দিলেন শাসক দলের কাছে। বক্সনগর এবং ধনপুরের উপনির্বাচনের যেদিন নমিনেশন হয় আমাদের, আমি নিজেই গেছি, এসডিএম অফিসের নিচে কর্ডন করে দিল, বলছে না এগুলো প্রহিবিটেড এরিয়া, এখান দিয়ে যাওয়া যাবে না। আমি সুনামুরা ত্যাগ করার আগেই সেই কর্ডনের ভিতরে পরদিন শাসক দলের প্রার্থীর মনোনয়ন হবে, সেখানে মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন, মঞ্চ তৈরি হচ্ছে। আর এই ব্যাপারটা কি? আমার মিছিল যেতে পারবে না, আর বিজেপি দল, শাসক দল, তার ভেতরে মঞ্চ বানিয়ে জনসভা করবে। বিশাল কুমার, আমি সিইওকে ফোন করলাম, विशाल कुमार আমাকে বলছে, স্যার ये तो उस एरिया में नहीं पड़ता है, तो एरिया में नहीं पड़ता है तो क्यों मेरे को যে কোনো জমানা বামপন্থীরা যখন সরকারে ছিল বা তার আগে যখন কংগ্রেস বা জোট সরকার ছিল,
রাজনৈতিক দলের মধ্যে প্রচারের কারণে হোক অন্য কারণে কিছু সংঘর্ষ হয় এবং কিছু দুঃখজনক মৃত্যু হয়। সব মৃত্যু দুঃখজনক, কেউ এটাকে সমর্থন করে না। এবং এই ঘটনাগুলো যতই আমরা এই তার আত্মীয় স্বজন বন্ধু তাদের কাছে এই সমস্ত ঘটনায় আমরা সমবেদনা প্রকাশ করলেও যার ঘর থেকে যে মার কুল থেকে সন্তান চলে গেল একে ফেরত পাওয়া যায়, দুঃখজনক ঘটনা। এবং এখন এগুলাকে উল্লেখ করে বলছেন, নানা ধরনের কথা বলছেন, কি করে এই দুটি দল একসাথে নির্বাচনী ময়দানে নামছে, কিভাবে তারা আসন সমঝোতা করছে। আমি সেক্ষেত্রে বলতে চাই, হ্যাঁ, কংগ্রেসের সাথে সিপিআইএম এর কর্মসূচিগত ফারাক ছিল, আছে, থাকবে। সেই কর্মসূচি কি? আমাদের মতো করে আরো উত্তমভাবে, আরো স্বয়ংসম্পূর্ণভাবে কিভাবে দেশ এবং জাতির সেবা করা যায় তার প্রতিযোগিতা, সেখানেই পার্থক্য। কিন্তু জাতীয় প্রশ্নে কংগ্রেসের সাথে বামপন্থীদের কখনো সেরকম তার মৌলিক প্রশ্নে বিরোধ ছিল না। স্বাধীনতার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে বামপন্থীরা ডানপন্থীরা লড়াই করেছে, সর্বসম্মতভাবে সংবিধান রচনা করেছে এবং সেই সংবিধানের কাঠামো হবে ধর্মনিরপেক্ষ, যুক্তরাষ্ট্রীয় এবং সর্বোচ্চ গণতান্ত্রিক, তার পরিসর সেখানে থাকবে। বরাবরই বামপন্থী এবং কংগ্রেসীরা এটাকে আমরা আফুল করেছি এবং আমরা করব। তো আজকে সেই সংবিধান আজকে আক্রান্ত। সেই সংবিধানকে পাল্টে ফেলার জন্য ইতিমধ্যেই না পাল্টালেও সংবিধানকে বাইপাস করে গত 10 বছরে অনেক কিছু করেছে। যেমন সেই ইলেকট্রাল বন্ড, সমস্ত সাংবিধানিক সংস্থাকে কক্ষিগত করা, শুধু তার পার্টি স্বার্থ উদ্ধার করার জন্য এই আরবিআই, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন, এমনকি কখনো কখনো বিচার ব্যবস্থার উপরও তারা এই আঘাতটা হেনেছে। যদিও সবটা পারেন, বিচার ব্যবস্থা এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে, আমরা গর্বিত। শুধু তা না যে তাদের রাষ্ট্রবাদের নামে আমাদের দেশের সংবিধান, এই ইতিহাসকে মুছে ফেলা। হ্যাঁ, জওহরলাল নেহরু কংগ্রেসের সাথে তাদের দলের মতাদর্শগত ফারাক থাকতেই পারে, কিন্তু জওহরলাল নেহরুর ছবি এরকম কোন জাতীয় এইরকম ইমারত থেকে সরিয়ে ফেলা, তার যে এই মিউজিয়াম আছে, এই মিউজিয়ামকে মানে তাকে সংগ্রহালয় থেকে মানে তাকে কম গুরুত্ব দেওয়া, নতুন করে ইতিহাস লেখার নামে সমস্ত বুজরুকি এদের ভাববাদী চিন্তা ভাবনাকে ঢুকিয়ে দেওয়া, মাইথোলজিকে হিস্ট্রি বলার চেষ্টা করা, কে করছে? কাজে আজকে কংগ্রেস এবং সিপিআইএম বা লেফট, সিপিএম শুধু না, সমস্ত লেফট আমরা ঐক্যবদ্ধ হয়েছি কারণ ব্যক্তি খুন হয়েছে, অবশ্যই তার ক্ষতিপূরণ হয়। কংগ্রেসের লোক খুন হয়েছে, সিপিএম এর লোক খুন হয়েছে, সেই মাদের প্রতি আমাদের মানে অবনত চিত্তে মস্তকে আমরা এখনো ক্ষমা চাইব। কিন্তু আজকে গণতন্ত্রটাকে খুন করছে এরা।
হ্যাঁ, ব্যক্তি খুন না আছে গণতন্ত্র খুন। গণতন্ত্র খুন হলে পরে শুধু ব্যক্তি খুন হবে না, প্রজন্ম খুন হবে, প্রজন্ম। আর যারা সে সমস্ত খুনিরা, যাদের নামে এফআইআর, যারা জেল খেটেছে, জামিনে আছে, সবগুলো ভিড় করছে এখন ভারতীয় জনতা পার্টিতে, বিজেপিতে। এরাই তাদের কেউ কেটা। সেখানে গিয়ে তারা তাদের সে মর্যাদা পাচ্ছে। কাজেই আমাদের আবেদন থাকবে, আমি দুঃখিত আমি এগুলি কিছু উল্লেখ করতে বাধ্য হলাম যে তার ব্যক্তিগত সম্পর্কে, যে আগামী দিন আরও এই ইতে পশ্চিম ত্রিপুরাতে এই 17 তারিখ অবধি প্রচার হবে, পূর্ব ত্রিপুরাতে 24 তারিখ অবধি হবে। সমস্ত রাজনৈতিক দলের কাছে, নেতৃত্বের কাছে অন্তত তারা এই লাগাম ধরুক যে না, গত 6 বছরে ত্রিপুরার বহু ক্ষতি হয়েছে। এই বিপ্লব কুমার দেব ত্রিপুরার ইতিহাসে রাজনৈতিক দলগুলির এত অফিস বাড়ি ভাঙা, আগুন লাগিয়ে দেওয়া, লুট করা কখনো হয়। ত্রিপুরার রাজনৈতিক সংস্কৃতিকে এত কোথায় নিয়ে গেছে, কি করে সমস্ত বলে বেড়ায়। মিডিয়া আমাদের ত্রিপুরার কত রেসপন্সিভ তারই প্রতিফলন। যাই হোক, আমি জাস্ট কয়েকটা কথা সাপ্লিমেন্ট করবো। একটা এই নির্বাচনী সংক্রান্ত, আর নির্বাচনের বাইরেও আরেকটা জিনিস যেটা সাংঘাতিকভাবে গুরুতর আমাদের রাজ্যের চলতি এই সময়ের জন্য। প্রথমত হলো যে শাসক দল তাদের ছোট বড় বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন সভাতে বলছে বিরোধীদের জামানত জব্দ হবে, তাদের খুঁজে পাওয়া যাবে না, মিউজিয়ামে রাখতে হবে। ঠিক আছে, এই সমস্ত শব্দ ব্যবহার করে তারা জনগণকে একটু, তাদের সমর্থকদেরকে অক্সিজেন দিতে চান, এতে করে যদি ভালো হয় তো আমাদের এখন আপত্তি নেই। কিন্তু গত 28 তারিখে আর গতকাল দুটি কেন্দ্রে আমাদের ইন্ডিয়া জোটের যে প্রার্থীদের মনোনয়ন, আমরা কৃতজ্ঞ। আপনারা প্রায় সব টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়াও ছবি না, তার খবর করেছেন এবং পজিটিভ খবর করেছেন, অর্থাৎ বাস্তবতা তুলে ধরেছেন। এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের তার যে ইতিবাচক ভূমিকা, সেটা আমরা পালন করছি না, কৃতজ্ঞ। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ক্রমশ পোলিং ডেট যত এগোচ্ছে, প্রচার স্বাভাবিকভাবেই শাসক দলের তরফ থেকে আরও তুঙ্গে তোলার চেষ্টা হবে। তাদের সর্বভারতীয় নেতারা আসবেন, আমাদের তরফ থেকেও 2-1 জন আসবেন। আমরাও আমাদের প্রচার আমরা নিয়ে যাব, কারণ নির্বাচন একটা সর্বোচ্চ একটা রাজনৈতিক সংগ্রাম। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে গোটা এই প্রচারকে তার মানে নিচ মানসিকতায় যে নিয়ে যাচ্ছে, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী, বলছে আমাদের কোনো একজন নেতৃত্বের, প্রবীণ নেতৃত্বের তার নাম করে ওনার মেয়ে উমুকের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, পার্টি নিষেধ করে দিয়েছে। একটা অবান্তর, একটা কি বলো মানে সত্যের সাথে তার কোনো সম্পর্ক নেই, আনএথিক্যাল। তারপর বলছেন, গতকাল আবার এই কোন জায়গায় জানি বলেছেন, সিপিএম এর নেতাদের ছেলে মেয়েদের কেউ বিয়ে করতে চায় না, তাদের কাছে কেউ কোনো মেয়ে এদের ছেলেদের সাথে বিয়ে বসতে চায় না, এদের মেয়েদের
অন্য কোনো ঘরে নিতে চায় না। আমি জিজ্ঞেস করবো সে ভদ্রলোককে, এটা আমি দুঃখিত এটা বলতে হচ্ছে, মানে যার মুখ দিয়ে এটা আসে, 4 বছরের মাথায় যিনি 48 ঘন্টা আগে দক্ষিণ ত্রিপুরার কোনো একটা জায়গায় গিয়ে বলছেন যে আগামী 47 ইংরাজি অব্দি ত্রিপুরার যে মুখ্যমন্ত্রীর আসনের জন্য যারা কেউ না ভাবেন, অর্থাৎ পক্ষান্তরে তিনি নিজেই 47 অব্দি, হয়তো বা তার কর্মক্ষমতা কতদিন থাকবে এরকম একটা হিসাব টিসাব করে বলেছেন। এখানে আর কেউ আসবে না, তিনিই থাকবেন। তার 48 ঘন্টা না যেতেই তাকে ঘাট ধরে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নামিয়ে দিল্লিতে পাচার করে দেওয়া হবে। নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো একটা গুরুতর যদি অভিযোগ না থাকতো, অপরাধ না থাকতো, হয়তো পাবলিক জানে না, কিন্তু দল জানে। তাদের এত বড় একটা টাকাপুকু মুখ্যমন্ত্রী, কেন তাকে সরানো হবে? আমি আরো দু একটা জায়গায় বলেছি, মুখ্যমন্ত্রীর পদ মানে এটা একটা পাবলিক ফিগার, পাবলিক পোস্ট। সেই পদ থেকে তিনি দলের সম্পদ হলেও সেই দলেরও দায়িত্ব, কেন তাকে সরিয়ে দেওয়া হলো দলের তরফ থেকে জানা। আর সেই ভদ্রলোক যখন এখন অন্যের একেবারে এই রান্নাঘরের খবর জানেন বলছেন, দয়া করে আপনাদের মাধ্যমে তাকে বলবো কেন তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, কি তার অপরাধ। এতই যদি তিনি মানে খুব নৈতিক বা নীতিবান মানুষ হন, এটা খুলসা করে বলুন। এই সমস্ত কাদা ছোড়াছুড়ি না করে কিভাবে উন্নত রাজনৈতিক সংস্কৃতি, যেমন মুখ্যমন্ত্রী একটা কথা বলেন, মোদীজির চিন্তাকে আমরা বাস্তবায়িত করব, এতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, স্বাভাবিক, এদের চিন্তা তো মোদীর চিন্তা তার কিছু নেই। এই আলোচনা আপত্তিকর কিছু না। আমরাও বলি যে না, মোদীর চিন্তা এটা আমাদের দেশের মানুষের যে আকাঙ্ক্ষা তার পরিপন্থী। কাজে তর্ক বিতর্ক সেভাবে হবে। কাজেই সবার এই চেষ্টা হোক যাতে, কারণ নেতৃত্ব যদি সেখানে হাঁটুর নিচে নেমে যায়, তখন তার সমর্থকরা এবং এরকম সুবিধাবাদী সমর্থকরা এরা আরো নিচে নেমে যায়, এটাকে কন্ট্রোল করা যায়। দ্বিতীয় যেটা বলছি আমি, যেটা নির্বাচন সংক্রান্ত বিষয় না, এটা আপনাদের পত্রপত্রিকাতে উঠেছে। ত্রিপুরা geographically divided TTADC area and non-TTADC area. TTADC area is governed under the 6th schedule of the Constitution. Here the grassroots, the local body, it is called village committee. And there in the 3-tier Panchayat area, it is called Gram Panchayat. What is the state of affairs in our state today? Last Panchayat election held, 96% of total seats, it was elected unopposed. That means no other party other than the ruling party allowed to participate in the nomination. It is in 3-tier area generally. In ADC area, the village committee schedule expired 3 years ago. Last 3 years there is no election. Now, whatever the money or any schemes is being implemented in TTADC area, village committee area, who select the beneficiary? From where? Even in the so-called elected Panchayat under the 3-tier Panchayat area, who? Not the Gram Pradhan, not the chairperson. Thereafter, there is nobody from the Mandal. Mandal selects everything.
Mondor selects will get the job card, will get the provident pension. Mondor selects in which way the road will be constructed, pipeline will be distributed, everything. Who have empowered this BJP people, Mondal? So tomorrow, once again, for third time, if Modi comes as Prime Minister, this Mondal Ras almost it is there. Already it is there. All the constitutional institutions have been dismantled. History Congress, ICR, ICICR, everything. So in days to come, if Modi returns, it will be the last election and everything will be replaced by this election if Modi comes. This is what I say yesterday. Manik Sarkar has not been seen in the political rallies, and this is the view. And they have appealed. The leader had appealed also that he cannot come with the Congress, and he is not happy with this alliance. Sir, your reaction on that? You know, our style of functioning is different to some other political parties. CPIM, particularly CPIM, before any such election operation, we build the election organization. And Manik Sarkar, among the 16 members of our state secretariat, in recent period, during last 10-12 days, he has traveled to more than 12 subdivisions. First, we have prepared in-house to our cadres. In what political background, in what situation we are facing this election. So first, preparing the cadres politically and that is tuning them with the latest, that is political development. Then only we go to the public. So from 7 onwards, from 7 onwards to 24, that is the last day of East Constituency's polling day, Manik Sarkar will address more than 2,000 public meetings. You will find there. Then you ask them. In West, he have program in West also? Yes. From tomorrow he will start. On 7th, 2,000. More than 2,000. They may cite something, that kind of allegation they may post. But what is the evidence? What is the people's, what is their has it been there? Has it been there like this in election before the 2018? Now to counter their falsehood, they are telling everything. There is no ground, no truth there. Sir, since you raised about the village council, this was the main demand of the Tipramota, which is a party of the ruling party. So how do you react to it? Tipramota has been stressing on this, and they say they would continue their fight for the village council. Actually, you see, Tipramota has no ideology, no aims and objective. Tipramota is, there are few leaders, not everyone, few, handful. Under the whim of that handful, the Tipramota from the very beginning, this party is running. Today, this alliance with the BJP, which BJP, this Tipramota, including their founders, they slammed like anything, even day ago. They slammed against the Indian Chief Minister Biplab Kumar Deb. He is Bangladeshi. He will be ousted from the state like that. Statement made after the 8th January, the CAA agitation, the youth violence that was shot by the police firing. That was the other thing.
Now that founder of the Tripura Matha, leader of the Tripura Matha, in the public meeting, he hails Hamara Param Mitra. Yesterday he was your enemy, today he has become the Param Mitra. So, that does not have any principle in ideology. Ideology is that by hope or by any means we have to remain in the power and gain everything out of that. Yesterday I said, these people, they use a term, Tiprasa. It is like a ATM card and its password is the Thansa. Tiprasa. So, the amount of the emotion they create only to exploit this section of people. The Rasta people had enough respect, love, affection for him, but in lieu of that, in turn, what they have done, they have sold the Rasta to BJP, even their whole symbol. Yeah, that also has been sold to the Lotus symbol. So this is their principle. What I say. অ্যাকচুয়ালি সাংবাদিক ভাই বন্ধুরা সকলকে নমস্কার এবং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আজকে প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠান। আপনারা জানেন আমাদের পশ্চিম এবং পূর্ব ত্রিপুরা দুটো লোকসভা আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছে। গতকালকে আমরা পূর্ব ত্রিপুরা মনোনয়নপত্র ইন্ডিয়ার মঞ্চের তরফ থেকে সম্পন্ন করা হয়েছে। যা রেসপন্স আমরা পেয়েছি ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। আমাদের অনেস্টলি স্পিকিং মানুষ গাড়ি ঘোড়া চাইছিল এবং আপনারা জানেন আমাদের ফিনান্সিয়াল কনস্ট্যান্ট আপনারা সবাই জানেন। আমরা কোথাও কোনো গাড়ি ঘোড়া প্রোভাইড করিনি, স্বতঃস্ফূর্তভাবে কর্মী সমর্থকরা নেতৃত্বরা ওনারা অংশগ্রহণ করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তারা কালারফুল ভাবে একটা মনোনয়নপত্র কালকে আমরা সাবমিট করতে সক্ষম হয়েছি। দীর্ঘদিন রাজনীতির আঙ্গিনায় এতটুকু বলতে পারি মানুষের চোখ মুখ দেখে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা দুটো লোকসভা আসনে মানুষ পরিবর্তন চাইছে। সারা দেশে অবভিয়াসলি সারা দেশের মানুষ নীতি বিরুদ্ধ। এই সরকার কিছু বলার মতো কিছু নেই। আমরা যখন মানুষের কাছে ইতিবাচক বার্তা নিয়ে যাই, ক্ষোভ এবং হতাশার সাথে লক্ষ্য করি শাসক গোষ্ঠী নেতিবাচক কথাবার্তা নিয়ে মানুষের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য এরা মাহির, আপনারা জানেন। স্বাভাবিকভাবেই 10 বছর মোদী সরকার ক্ষমতায়, একটা সরকার যখন 10 বছর ক্ষমতায় থাকে, যখন একটা নির্বাচনে আসে থার্ড টার্মের জন্য, কি বলে যে 10 সালে আমরা এই করতে পেরেছি, আমাদের এই হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট, আমরা পরবর্তী সময় নির্বাচনে জয়লাভ করলে এই আমরা করতে চাই এবং গত 10 বছর এই আমাদের প্রোগ্রেস রিপোর্ট। আপনারা সাংবাদিক, কোথাও মোদী সরকারের তরফ থেকে, বিজেপির তরফ থেকে তাদের এই 10 বছরের প্রোগ্রেস রিপোর্ট কি ভারতবর্ষের জনগণের সামনে রাখতে পেরেছে? ইন্ডিয়া ব্লক যখন জাতির জনগণনার দাবি করে,
মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার জন্য বলল মুঝসে বড়া ওবিসি কম। অথচ কাগজপত্র যখন দেখিয়েছে, যখন চিফ মিনিস্টার থাকাকালীন যখন যে এফিডেভিট সাবমিট করেছে মোদি, তখন ওবিসি সম্প্রদায়ভুক্ত লোক ছিলেন না। পরবর্তী সময়টা ম্যানুফ্যাকচার করা হয়েছে মুখ্যমন্ত্রী হওয়ার পর। যাই ওই সমস্ত জায়গায় আমি যাচ্ছি না। কংগ্রেস যখন কিংবা ইন্ডিয়া ব্লক যখন দেশের বেকারত্ব নিয়ে প্রশ্ন করে, কৃষকদের স্বার্থে তাদের এমএসপি দ্বিগুণ করার যে কথা ছিল সেগুলো নিয়ে প্রশ্ন করে, মোদি তখন হিন্দু মুসলমান নিয়ে প্রশ্ন তোলেন। ইন্ডিয়া ব্লক যখন দেশের একটা বিশাল অংশের জমি আপনারা জানেন চীন দখল করে নিয়েছে, কিংবা অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাগুলো রিনেম করার চেষ্টা করছে, তখন মোদি ইন্ডিয়া পাকিস্তান নিয়ে কথাবার্তা বলে। লজ্জায় আমরা মাথা হেঁট হয়ে যায়। কালকেও বলেছি যে ইন্ডিয়ার সুনাম, ইন্ডিয়ার গরিমা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবেই সারা বিশ্বের মানুষ জানেন, মানুষ আমাদেরকে সেই জায়গায় সম্মান করে। খুব কষ্ট হয় যখন আমরা দেখি আমেরিকা, জার্মান সহ ইউনাইটেড নেশনস রাষ্ট্রসংঘ যখন ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে প্রশ্ন করে, যখন মিডিয়ার 167-এ স্বাধীনভাবে যে মিডিয়া কাজ করার র্যাঙ্কিং এই জায়গা আরো নিচে নেমে গেছে, 167 জায়গায় গিয়ে ঠেকেছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন তো শুরু করে যে গণতন্ত্র আজকে বিপন্ন এই দেশে। চারিদিকে আজকে কিছুদিন আগে আমরা আজকালকে যখন গেলাম, কিছুদিন আগে যে বিজেপির যিনি ক্যান্ডিডেট পূর্ব ত্রিপুরায়, কালকে গিয়ে শুনলাম আমবাসার লোকজন, স্থানীয় লোকজন বলছিল, আমি দোকানে একটা চা খেতে বলেছিলাম, বলছে সেদিন আপনারা জানেন আমাদের কাজ করতে দেবেন, অটো শ্রমিকদের জোর করে অটো বন্ধ করে, টমটম বন্ধ করে, যারা ফুটপাতে ব্যবসা করে তরকারি নিয়ে বসেছে তাদেরকে জোর করে তারা মিছিলে অংশগ্রহণ করতে বাধ্য করেছে। এই কথাটা এই কারণে বললাম, যখন সংবিধান দুর্বল হয় তখন ভয়, ভীতি, জোর করে মানুষকে অংশগ্রহণ করানো, এটারই প্রথম শুরুয়াত হয়। For your particular family, the CPM has been in power in Tripura. শুনুন একটা কথা বলি। Financially সুবিধা। Okay, a person who doesn't know ABCD of politics, start favored him, he has become a chief minister just because of that. उसका अतीत मैं विश्लेषण नहीं करना चाहता. I don't want to get into that because that will tantamount to personal attack, which I don't believe in. His personal attacks towards me and my family speaks volume of his educational qualification, of his grooming, how he was born and brought up, of the teaching that he has been imparted by his parents. So I don't want to speak much about him, people will decide. And he doesn't know ABCD of the past, the present, and he doesn't have the future also. So what to speak and waste time regarding these nonsense talk and stupid talks. And idiots can say many things. I don't want to react to those idiots. And sir, one question on your Congress party is that in last election, এক বছর আগে